আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব স্টুডেন্ট লোন নিয়ে। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশগুলিতে, স্পেশালি ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডা, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অসংখ্য স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য গিয়ে থাকে বা যেতে চায়। তো এদের ক্ষেত্রে হচ্ছে প্রথমত যে সমস্যাটা হয়ে থাকে যে অনেক স্টুডেন্টের যে তাদের কাঙ্ক্ষিত যে সলভেন্সিটার রিকোয়ারমেন্টটা সেটা পূরণ করতে পারে না, কারণ আমাদের দেশটা আসলে হচ্ছে কি একটা উন্নয়নশীল দেশ। তো উন্নয়নশীল দেশ থাকায় অনেক স্টুডেন্টের পক্ষে 50 লাখ 80 লাখ টাকার সলভেন্সি সেটা রিকোয়ারমেন্ট করা খুবই টাফ হয়ে যায়, কারণ তাদের পারিবারিক হয়তো এতটা থাকে না, বা অনেকেই যেটা হচ্ছে যে কাঙ্ক্ষিত স্পন্সর সে কালেক্ট করতে পারে না। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে কি বাংলাদেশের যে কমার্শিয়াল যে ব্যাঙ্কগুলি আছে সেগুলি স্টুডেন্টদেরকে সহায়তা করার জন্য একটা স্কিম আছে, সেটা হচ্ছে যে স্টুডেন্ট লোন। তো তো আমি যেহেতু ন্যাশনাল ব্যাংকে জব করে থাকি, তো আমার ব্যাংকও হচ্ছে একটা প্রোডাক্ট এরকম আছে যে এনবিএল স্টুডেন্ট লোন। তো এটার মধ্য দিয়ে আসলে আমাদের যারা বিদেশ যারা গিয়ে উচ্চশিক্ষার জন্য যে সকল স্টুডেন্টরা যেতে ইচ্ছুক, তো তাদেরকে আসলে সহায়তা করে থাকে। তো এটার হচ্ছে আমি প্রথমে বলে নিচ্ছি যে এটার হচ্ছে কী কী যে যোগ্যতাটা লাগবে এটা অর্জন করার জন্য, এই লোনটা পেতে গেলে প্রথমেই হচ্ছে যে স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য যেতে চায়, তো তার প্রথমে হচ্ছে ওই ইউনিভার্সিটি থেকে যে অফার লেটারটা সেটা বা তার যে বৈধ একটা ডকুমেন্টস যেটা দিবে, তো এটা অবশ্যই লাগবে। কারণ ওইটার মধ্যেই হচ্ছে তার টিউশন ফি, সেমিস্টার ফি এবং যে তার মেডিকেল যে ইন্স্যুরেন্স সব কিছু হচ্ছে কি থাকে উল্লেখ করা থাকে, এবং কবে পাঠাতে হবে সব কিছুই থাকে। ওকে, এটা প্রথমত। তারপর হচ্ছে যাদের আর হচ্ছে তাকে একটা মার্জিন রাখতে হবে, যে ব্যাংকের ক্ষেত্রে আমাদের ব্যাংকে যেমন তার যে পরিমাণ টাকার প্রয়োজন হবে সেটার আনুপাতিক হারে তাকে 5 থেকে 10% হারে তাকে কী করতে হবে, একটা মার্জিন রাখতে হবে। ঠিক আছে, এটা মার্জিনটা হচ্ছে তাকে সে সেভিংস অ্যাকাউন্টে অথবা এফডিআর করে রাখতে পারে। ওকে, এখন হচ্ছে এটা তো বললাম যে প্রাথমিক তার যে যোগ্যতাটা কী কী, এরপর তার হচ্ছে কত পরিমাণ টাকা দিয়ে থাকে সেটা অনেকেরই জানার বিষয়। আমি বলে থাকি সেটা হচ্ছে 5 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে সেই স্টুডেন্ট লোনটা। তো এখন এই স্টুডেন্ট লোনের ক্ষেত্রে অনেকেরই একটা জানার আগ্রহের বিষয় থাকে যে এটার ক্ষেত্রে হচ্ছে ব্যাঙ্কগুলি কী পরিমাণ প্রফিট করে থাকে। ব্যাঙ্কগুলির ক্ষেত্রে হচ্ছে আমি বলে থাকি যে আমরা যখন হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট লোন ওপেন করব, স্টুডেন্ট লোনের ক্ষেত্রে দিয়ে থাকি, তখন সেটার ক্ষেত্রে প্রসেসিং ফি 0.5% থেকে নেওয়া হয়ে থাকে যদি 50 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, আর 50 লক্ষ টাকার ঊর্ধ্ব থেকে 1 কোটি টাকা পর্যন্ত সেটা 0.30%। আবার আরও যদি স্পষ্ট করে যদি বলে থাকি যে যারা 50 লক্ষ টাকা পর্যন্ত নেবে তাদেরকে কখনোই 15,000 টাকার বেশি নয় প্রসেসিং ফিটা। আবার যারা 50 লক্ষ টাকার অধিক 1 কোটি টাকা পর্যন্ত সেটা কখনোই প্রসেসিং ফিটা 20,000 টাকার বেশি নয়। ওকে, এবং এখন আসতে পারে যে আমার এই লোনের মেয়াদটা কতটুকু সময়ের জন্য থাকবে, সেটা হচ্ছে 3 মাস থেকে শুরু করে 12 মাস পর্যন্ত, এবং যৌক্তিক কারণ থেকে সেটাকে হচ্ছে টেনারটাকে কিছুটা বাড়ানো যেতে পারে। ওকে, তো আরেকটা বিষয় থাকে যে এইখানে আমাদের যে প্রসেসিং ফি নিলাম এখান, এবং তারপর হচ্ছে কমিশন একটা নেওয়া থাকে। কমিশনটা হচ্ছে সেটা 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, আমি 5 লাখ থেকে টাকা থেকে শুরু করে যখন 1 কোটি টাকার মধ্যেই হচ্ছে 2 থেকে 5,000 টাকার মধ্যেই সেই কমিশনটা হয়ে থাকে। ওকে, এটা হচ্ছে একটা ব্যাংক নিয়ে থাকে। আচ্ছা, এখন দেখেন স্টুডেন্টের জন্য কী ফেসিলিটিসটা সেটা দিচ্ছে। আসেন, যে 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 কোনো স্টুডেন্টের যার হচ্ছে সলভেন্সি রিকোয়ারমেন্টটা যদি 50 লক্ষ টাকা থাকে, আর তার হচ্ছে যেমন ব্যাংকে তাকে যেটা বলা হলো মার্জিন, ধরেন কাকে সে 5 লক্ষ টাকা রাখলো, আমি ব্যাংক তাকে আরও 45 লক্ষ টাকা দিব তাকে লোন আকারে। এটা কিভাবে দিব, যে ব্যাংক থেকে তার জন্য একটা লোন ক্রিয়েট করব 45 লক্ষ টাকার, এবং এই 45 লক্ষ টাকা হচ্ছে তার সেভিংস অ্যাকাউন্টে আমরা ডিসবার্স করব। এরপর হচ্ছে মানে যিনি যে স্টুডেন্ট এটা নিতে চায় তার হচ্ছে সবচেয়ে বড় উপকারটা যেটা হবে, সেই 45 লক্ষ টাকা যখন তার সেভিংস অ্যাকাউন্টে রাখা হবে, সেই টাকাটা সে ইচ্ছা করলেই সে কী করতে পারবে, 1 মাস 3 মাস এবং 6 মাস অন্তর যে এফডিআরটা আছে সেই এফডিআরে সে করে রেখে দিতে পারবে। এতে কিন্তু যে স্টুডেন্ট সেও কিন্তু হচ্ছে এখান থেকে তার লোন থেকেও হচ্ছে কি তার বড় রকমের একটা সে ইন্টারেস্ট সে পাচ্ছে। ওকে, আর তারপর এই তার যে সলভেন্সি যেটা রিকোয়ারমেন্টটা কিন্তু তার ফিল আপ করা হয়ে যাবে, এবং এর মাধ্যম দিয়ে কিন্তু আমাদের দেশের যে সকল স্টুডেন্টরা যারা যেতে চায় তারা কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত
দেশে তারা গন্তব্য করতে পারছে। তো আর বলে থাকি যে আমাদের যে সকল স্টুডেন্টরা যারা যাবে তাদের জন্য যে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলি লাগবে সেটা বলে থাকি। সেটা হচ্ছে প্রথমত তাকে একটা ব্যাংকে যে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর হচ্ছে তার 2 নম্বরে হচ্ছে তার অফার লেটার, অথবা তার যে ওই বিশ্ববিদ্যালয় থেকে বা ইউনিভার্সিটি থেকে তার যে বৈধ যে ডকুমেন্টটা সেটা দিয়ে প্রয়োজন। তারপর হচ্ছে ভ্যালিড পাসপোর্ট লাগবে, তারপর স্টুডেন্টের এনআইডি কপি, তারপর হচ্ছে স্টুডেন্টের এডুকেশনাল সার্টিফিকেটগুলি লাগবে, তারপর হচ্ছে তার একটা যেখানে থাকে তার ইউটিলিটি বিল, আর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। এইগুলি হচ্ছে কি প্রাথমিক যে প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্টটা স্টুডেন্টের হচ্ছে ফাদারদের বা তাদের হচ্ছে গার্ডিয়ান যারা থাকবে বা তাদের জন্য যে তাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি লাগবে সেটা যদি তাকে গার্ডিয়ান যদি হচ্ছে স্যালারিড পারসন হয়ে থাকে তাহলে তার স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপটা লাগবে। আর তিনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাকে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে, তার ব্যাংক স্টেটমেন্ট এবং রিটার্নটা লাগবে। আর যারা হচ্ছে প্রাইভেট প্র্যাকটিস যারা করে তাদের ক্ষেত্রে হচ্ছে প্রফেশনাল ডিগ্রি লাইসেন্স তারপর হচ্ছে প্রফেশনাল ডিগ্রি যে লাইসেন্স অথবা সেলফ ডিক্লেয়ার্ড মান্থলি ইনকাম সার্টিফিকেটটা লাগবে। আর পর যারা ল্যান্ডলর্ড অথবা ল্যান্ডলেডি হয়ে থাকে তাহলে তাদের হচ্ছে ল্যান্ড রিসিট, রেন্টাল এগ্রিমেন্ট, টাইটেল ডিড অথবা ইউটিলিটি বিল এগুলি লাগবে। তো এই ছিল হচ্ছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।